তেমনি অভিষেক ব্যানার্জি চোখের চিকিৎসা করাতে একটা দেশে গেলেন, তারপর সেখান থেকে বানাওতিতে গিয়ে হাজির হবেন না, তার কি গ্যারান্টি আছে? তো বিনয় মিশ্র তো অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন সংগঠনের নেতা ছিলেন, তিনি এখন কোথায় আছেন? বানাওতিতে আছেন। তাকে আনা যাচ্ছে কি? ওপেন ওয়ারেন্টের ক্লিয়ার হয়েছে কোর্টের কাছে, কিন্তু তারপরেও আনা যাবে কি? যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, অতএব ওনাকে যেতে দিতে হবে। তাতে তিনি ফিরে আসলেন, যদি না আসেন কিছু করার নেই। এখন প্রশ্ন হচ্ছে যে যাওয়ার পর যে ফল হবে তার জন্য কাকে দায়ী করা হবে? এমপি পদ চলে যায় তখন আর রেড পাসপোর্ট থাকবে না। অতএব সেই পাসপোর্ট ব্যবহার করে গিয়ে তারপর তিনি যদি বোঝেন যে ফিরে অসুবিধা আছে, তো উনি থেকে যেতে পারেন। কাজ না নামিয়ে দিলে নিজের উপর এসে একটা জুতো পড়তে পারে, কাজটা নামিয়ে দিলে নিজের উপর এসে একটু কিছু লাগতে পারে, বাকিটা টেনে রাখতে থাকতে বের করে নিতে পারে। কাজটা নামিয়ে দিলে একটুখানি কাদা লাগতে পারে, বাকিটা তুমি লাগিয়ে নিতে পারে। কিছু কাদা খেয়ে বা ইট খেয়ে পাথর খেয়ে যদি একটু প্রচারের আলোয় আসে, তাতে যদি রাজনৈতিক সুবিধা হয়, তিনি সেটা চাইছেন। তিনি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, একই সঙ্গে পুলিশ মন্ত্রী ছিলেন, তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি মানে এখানে এসে আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি শুধু নন, তার ভাইপো এটাকে জনরোষ বলেছিলেন। তা এখন তিনি এটাকে জনরোষ বলে মানছেন না। আমি অন্যদের কথা ছেড়ে দিলাম, যে বিজেপির লোকেরা শয়তানি করেছে, আমি পাবলিকের কথা ছেড়ে দিলাম। তো যাদের বাড়িতে যাচ্ছিলেন, তোমার তো দাবি যে তৃণমূল কর্মী, তারা ওনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। কে? মমতা ব্যানার্জি তৃণমূল দলের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন, শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত লোকের জন্য মুখ্যমন্ত্রী। দেখুন, আমাদের দেশে সুপ্রিম কোর্টের উপরে কোনো কোর্ট নাই, অতএব সুপ্রিম কোর্ট একটা বলে দিলে সেটা ভুল হোক ঠিক হোক সেটা সকলকে মানতে হবে। অতএব সুপ্রিম কোর্ট যখন আদেশ দিয়েছে তিনি যেতে পারবেন, তিনি যেতে পারবেন, কেউ আটকাতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে যাওয়ার পর যে ফল হবে তার জন্য কাকে দায়ী করা হবে? আপনি মনে করছেন এই কয়েক সপ্তাহ পর অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করে আবার ভারতে ফেরত আসবেন? সেটা নির্ভর করবে যে ফিরে আসাতে তার লাভ বেশি হবে না ওখানে থেকে যাওয়াতে তার লাভ বেশি হবে। কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদ, তো ডায়মন্ড হারবারের সাংসদ কি হয়েছে? তো সেখানে তিনি একটা পদে আছেন এবং সেই পদ নিয়েও মামলা চলছে, আপনারা জানেন। তার পদটাও যেতে পারে, উনি যে দেশের বাইরে তাড়াতাড়ি যেতে চাইছেন ওনার যে রেড পাসপোর্ট ব্যবহার করে, এটাও একটা কারণ যে কোর্টের রায় যদি ওনার এমপি পদ চলে যায় তখন আর রেড পাসপোর্ট থাকবে না। অতএব সেই পাসপোর্ট ব্যবহার করে গিয়ে তারপর তিনি যদি বোঝেন যে ফিরে অসুবিধা আছে, তো উনি থেকে যেতে পারেন। তার বিরুদ্ধে তাহলে এত অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, সমস্ত কিছুতে তার দুর্নীতিতে তার নাম রয়েছে, সেগুলো? দেখুন, আমাদের দেশে দুর্নীতির ব্যাপারটা সকলের সহ্যের মধ্যে চলে এসছে এবং তাতে লোয়ার কোর্ট থেকে আরম্ভ করে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজ সাহেবের কোনো ব্যতিক্রম নয়। তো তারা এটা ধরেই নেন যে দুর্নীতি মোটামুটি নেতারা করে এবং তার জন্য তাদের সব রকম অধিকার থেকে বঞ্চিত করা হবে। সেটা বিচার ব্যবস্থা কি কোথাও আক্রান্ত হয়ে পড়লো? না, বিচার যেখানে ব্যবস্থা, এত অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, তারপরে বিচার ব্যবস্থা তো যা বলছেন সেটাই পালিত হবে। প্রশাসন তো চাইছিল না যে অভিষেক ব্যানার্জিকে বাইরে যেতে দেওয়া হোক, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অতএব ওনাকে যেতে দিতে হবে। তাতে তিনি ফিরে আসলেন, যদি না আসেন কিছু করার নেই। যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, তখন কথাটা ঠিক ছিল। এখন যখন মমতা ব্যানার্জি একজন এমএলএও নন, তখন এই কথাটা শুধু ফাঁকা আওয়াজ, কিচ্ছু হবে না। কি করতে গেছিলেন তিনি?
তার উদ্দেশ্য তো পরিষ্কার। আপনারা কদিন তার জন্য খবর করেছেন? এই যে এখন এসে তার কথা জিজ্ঞেস করছেন, এই জন্য কিছু খবর হতে চেয়েছিলেন, খবর করাতে চেয়েছিলেন। আপনারা যদি বলা যায় যে আমাকে নিয়ে একটা খবর করবেন, তো উনি খবর করার ব্যবস্থা করেছেন। সুমিত রায়কে তো ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি মরিয়া হয়ে উঠেছেন আবারও রক্ষা কবচের জন্য। একটা দুটো মামলায় রক্ষা কবচ হয়েছে। রক্ষা কবচ দিয়ে কতদিন? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ, সুমিত রায়ের রক্ষা কবচ। দেখুন, হাইকোর্ট যদি মনে করেন যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে পরপর কেস করা হচ্ছে এবং জোর করে তাকে গ্রেপ্তার করা হতে পারে, হাজতে পুরে দেওয়া হতে পারে, তখন কোর্ট কিছু শর্ত দেয়। দেখবেন যে এমনি ফাঁকা কিছু বলে দেয় না। সুমিত রায়কেও বলেছে শর্ত সাপেক্ষ। হ্যাঁ, যেমন তখন অভিষেক ব্যানার্জি যখন কণ্ঠস্বরে নমুনা দিচ্ছিলেন না, তখন জজ সাহেব পরিষ্কার বলছিলেন যে তাহলে তাকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া। তিনি সুসুর করে গিয়ে কণ্ঠস্বর দিয়ে দিয়েছেন। তো এরকম সুমিত রায়কেও দেখুন যে শর্ত দিয়ে দিয়েছে। এই যে পরপর 3 দিন আসছেন, একদিনও আসতে চান না, আসছেন কেন? ওই শর্তের জন্য আসছেন। স্যার, একেবারেই শেষ প্রশ্ন। শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী, তিনি আজকে কিন্তু ওই তৃণমূল পরিবারের সাথে দেখা করেছেন, চাকরি দেওয়ার, সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আর্থিক সাহায্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম নিদর্শন দেখা গেছিল? তিনি তো বেছে বেছে লাভ অ্যাফেয়ার্স, অমুক করে মারা গেছে, তমুক করে মারা গেছে, নানান রকম মন্তব্য করতেন। কি বলবেন? মমতা ব্যানার্জি তৃণমূল দলের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন, শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত লোকের জন্য মুখ্যমন্ত্রী। সেই জন্য শুভেন্দু অধিকারী গিয়েছেন। কেউ যদি ওটা তো তৃণমূল কর্মীর, তৃণমূল যারা কর্মী করেন তাদের জন্য কি রাজ্যে আলাদা মুখ্যমন্ত্রী আছে? মমতার জমানায় তো সেটাই ছিল। মমতা ব্যানার্জি যেটা করেছেন ভুল করেছেন, শুভেন্দু অধিকারী সেটা কেন করতে যাবে? সে তৃণমূলের সমর্থন হোক, কংগ্রেসের সমর্থন হোক, সিপিএম এর সমর্থন হোক, সে রাজ্যের লোক। অতএব তার জন্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এসে গিয়েছেন, যাওয়া দরকার ছিল কিনা সে প্রশ্ন আলাদা। কিন্তু তিনি শুধুমাত্র বিজেপি কেউ নিহত হলে যাবেন, অন্যরা হলে যাবেন না, সেটা তো বিমা সুলভ আচরণ বলে। তাই তুমি যদি না কিন্তু জানেনই সরকারি চাকরির প্রতিশ্রুতি, 10 লাখ টাকার আর্থিক সাহায্য, এগুলোও তিনি বলেছেন। সেগুলো সবই মুখ্যমন্ত্রী হিসেবে করেছেন। তো সেটা তিনি নিজের দলের লোকদের জন্য শুধুমাত্র না করে অন্য দলের লোকের জন্য করছেন, তো ভালো ভালো। স্যার, একেবারে অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে পরপর 3 দিন সুমিত রায়কে ভবানী ভবনে সিআইডি ডেকে পাঠালেন, জিজ্ঞাসাবাদ করছেন, জেরা করছেন। শেষ দিনে এসে শেষ রক্ষা কবচের আবারও রক্ষা কবচ চাইছেন সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। দেখুন, আইনের সাহায্য পাওয়ার অধিকার সকলের আছে, কিন্তু এখন এটা একটা রেওয়াজ হয়ে গেছে যে যে কোনো অপরাধীকে পুলিশ ডাকলেই তারা কোর্টে চলে যাচ্ছেন এবং রক্ষা কবচ চাইছেন। খুব সবসময় যে সেটা দিচ্ছেন তা নয়, এবং দিলেও সেটা যে শর্তাধীনে দিচ্ছেন। তো একটা কথা তো আপনাকে মানতে হবে যে এই কোর্টের রক্ষা কবচ নিয়ে এসে পুলিশের সামনে হাজির হয়েছে, তার আগে পুলিশ কিন্তু তাকে খুঁজে বের করতে পারেনি। এটা তো ব্যর্থতা পুলিশের। এটা কি এসটিএফ এরও ব্যর্থতা? এখানে স্টেট পুলিশের একটা অংশ, আলাদা কিছু নয়। তো অতএব এটা নিঃসন্দেহে ব্যর্থতা। মাত্র একদিনের নোটিশে ভবানী ভবনে হাজিরা হয়েছিল এই সুমিত রায়, কিন্তু অনেকে বলছিল তিনি বাইরে চলে গেছে। বলছি, আপনি কি মনে করেন যে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে মাত্র একদিনের নোটিশে মানুষ আসতে পারে? আমাদের কত কোটি টাকা আছে, তো একদিনই কেন, তার কম সময় আসতে পারবে। কারণ অভিষেক ব্যানার্জিকে দেখেন যে দিল্লি যা দরকার একটা প্লেনই চার্টার করে নিল। তো উনি প্লেন চার্টার না করতে পারেন, প্লেনের টিকিট কাটাতে চলে আসতে পারেন। অসুবিধা কোথায়? যাদের কাছে অনেক টাকা আছে তাদের যাতায়াত ব্যবস্থা ভালো আছে তাদের। এবং শুধুমাত্র চোখের চিকিৎসা হলে সেটা এখানে করা যেত, কিন্তু তিনি যাচ্ছেন অন্য উদ্দেশ্যে। এবং বিনয় মিশ্রের নাম তো আপনারা জানেন।
আরেকজন রয়েছে মেনকা গঙ্গু, তারই শালী। তো বিনয় মিশ্র তো অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন সংগঠনের নেতা ছিলেন। তিনি এখন কোথায় আছেন? বানাহতিতে আছেন। তাকে আনা যাচ্ছে কি? ওপেন ওয়ারেন্টের ক্লিয়ার হয়েছে কোর্টের কাছে, কিন্তু তারপরেও আনা যাবে কি? তেমনি অভিষেক ব্যানার্জি চোখের চিকিৎসা করাতে একটা দেশে গেলেন, তারপর সেখান থেকে বানাহতিতে গিয়ে হাজির হবেন না, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আদালত দেখবেন যে এখনো পর্যন্ত অনুমতি দিচ্ছে না। তাছাড়া কলকাতা হাইকোর্ট একটা খুব রিজনেবল কথা বলেছিল যে আমি অ্যাসিস্ট্যান্টকে লিখছি একটা বোর্ড করতে, তারা পরীক্ষা করে বলুক। তো বোর্ড যদি বলতো তাহলে কোর্টের উপর চাপ সৃষ্টি হতো। কিন্তু এসএসকেএম এর সেই বোর্ড গঠনের অনীহা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বোর্ড গঠনে যে তিনি যাবেন সেইটুকু অবধি তিনি জানেননি। সেটার কারণ এখন তার পিসি এবং মাসি স্বাস্থ্যমন্ত্রী না, অতএব তার পছন্দ মতো ডাক্তারদের যা বলবেন তাই লিখবেন, এরকম ডাক্তারদের নিয়ে বোর্ড গঠন হবে না, এবং না হলে তার পক্ষে সুপারিশ নাই যেতে পারে। সেই জন্য তিনি যেতে চাননি। যে বোর্ডের যে রিপোর্ট হবে সেটা তার পক্ষে না যেতে পারে। তিনি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, একই সঙ্গে পুলিশ মন্ত্রী ছিলেন, তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি যখন এখানে এসে আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি শুধু নন, তার ভাইপো এটাকে জনরোষ বলেছিল। তা এখন তিনি এটাকে জনরোষ বলে মানছেন না, তো ওনাদেরই তো পরিভাষা এগুলো। তা আর উনি ভুলে গেলে কি করে চলবে যে উনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নন, পুলিশ মন্ত্রী নন। অতএব পুলিশের লোকেরা পাহারা দিয়ে ওনাকে নিয়ে যাবেন, এবং যার বাড়িতে নিয়ে যাবেন তারা ওনাকে অভ্যর্থনা করবেন। আমি অন্যদের কথা ছেড়ে দিলাম, বিজেপির লোকেরা শয়তানি করেছে, আমি পাবলিকের কথা ছেড়ে দিলাম। তো যাদের বাড়িতে যাচ্ছিলেন, তোমার তো দাবি যে তৃণমূল কর্মী, তারা ওনার সঙ্গে দেখা করতে চেয়েছেন কি? তাহলে উনি কি বলবেন এটা? তার মানে উনি বাড়িতে যাওয়া মানে বিপদ বাড়া। তো সেটা যিনি মারা গিয়েছেন পুলিশের কাস্টডিতে, তার পরিবারও পরিষ্কার বুঝেছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণটা কিরকম ছিল? তিনি বলছেন কাজটা নামিয়ে দিন, কাজ উঠাবেন না, যাতে আরো একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করা যায়। দেখুন, সাধারণ মানুষের চিন্তা ভাবনার সঙ্গে রাজনৈতিক নেতাদের চিন্তা ভাবনা পুরোটা মেলে না। মানে একরকমের অন্যরকম চিন্তাধারার অধিকারী না হলে রাজনীতিতে সাফল্য আসে না। কাজ না নামিয়ে দিলে নিজের উপরে সে একটা জুতো পড়তে পারে, কাজটা নামিয়ে দিলে নিজের উপরে সে একটু কিছু লাগতে পারে, বাকিটা টেনে রক্ত বের করে নিতে পারে। কাজটা নামিয়ে দিলে একটুখানি কাদা লাগতে পারে, বাকিটা তুমি লাগিয়ে নিতে পারেন। আপনি তো মেদিনীপুরে দেখেছেন, তো উনি বললেন যে ওখানে পায়ে লেগেছে, সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, সেখানে ফার্স্ট এডও নিলেন না। এই কলকাতা পর্যন্ত আসলেন, কোথাও ফার্স্ট এড নেননি। এসএসকেএম হাসপাতালে গেলেন, তার পরিচিত ডাক্তাররা তারপরে ব্যান্ডেজ করে দিলেন, আর তিনি ব্যান্ডেজ দেখিয়ে দেখিয়ে ভোট করলেন। তো তখন তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, অতএব ডাক্তারদেরকে যা বলছেন তাই করছেন। পুলিশ মন্ত্রী ছিলেন, পুলিশদেরকে যা বলছেন সেই করছেন। এখন তো ওনাকে বুঝতে হবে যে উনি স্বাস্থ্যমন্ত্রীও নন, পুলিশ মন্ত্রীও নন, মুখ্যমন্ত্রী তো নন। তো এইটা ওনার মেনে নিতে অসুবিধা হচ্ছে। তো কিছু কাদা খেয়ে বা ইট খেয়ে, পাথর খেয়ে যদি একটা প্রচারের আলোয় আসে, তাতে যাতে রাজনৈতিক সুবিধা হয়, উনি সেটা চাইছেন।